উনি প্রধান উপদেষ্টা, উনাকে বলবো ব্যাখ্যা দিতে হবে, উনাকে এসে ব্যাখ্যা দিতেই হবে যে যাকে উনি প্রধান মাস্টারমাইন্ড বললেন যে তার চেয়ার টেবিল কতগুলি ছিল, কতগুলি তার কর্মচারী ছিল, কতগুলি তার ফোন ছিল, কতগুলি তার বিদেশি ফোন ছিল, সব মিলে সেই যে এতগুলি বিরাট বাংলাদেশকে যে সমন্বয় করলো, বিরাট বাংলাদেশকে যে সে অর্গানাইজ করলো মাস্টারমাইন্ড হিসাবে, তার চেয়ার টেবিলটা কোথায় ছিল, কোথায় বসতেন উনি? তাদের অবদানকে অস্বীকার করার কোন উপায় আছে? কোন উপায় আছে? বিএনপির যে 10-15 হাজার লোক অ্যারেস্ট হলো, এর আগে আমরা 30,000 লোক অ্যারেস্ট হলাম, এই যে এই সমস্ত কথাবার্তা রাখুন। আর উনি আরেকটা কথা বলছেন যে শিবিরের নামই তো ছিল না, শিবির বলে কোনো রাজনীতির দীর্ঘদিন তো ছিল না কোনো ক্যাম্পাসে, এটা আপনার ঢাকা কাছে, পর্যন্ত আরো ছিল না, এটা ঢাকা আপনার পর্যন্ত কাছে। আরো ছিল না, এখন আপ- শিবির ছিল কার ভিতরে? আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাইকে বলতে চাই এবং প্রতিবাদই করতে চাই যে মাস্টার মাইন্ড বলে যাকে উনি বলার চেষ্টা করলেন, না, আমি বলে নেই, আমি অনেক স্বীকার আগের করি। থেকেই, আমি অনেক মাস্টারমাইন্ড আগের স্বীকার করে থেকেই নিই। আমি না না, মাস্টারমাইন্ড অনেক স্বীকার করে আগের নিই কিন্তু। থেকেই না, আমার কথা, আপনি তো খালি মানুষের কথার মধ্যে কথা বলেন, এটা তো ঠিক না। না না না, আপনি আপনি প্রতিবাদ সবাইকে করছেন ডিস্টার্ব কিন্তু। করেন, না, এটা ঠিক আছে, আপনি ঠিক ঠিক না, আছে, আপনি সবাইকে শেষ ডিস্টার্ব করুন, করেন শেষ কেন? করুন, যে আবু বকর মোল্লা আপনি শেষ করুন, সবাইকে হ্যাঁ ডিস্টার্ব বলুন। করেন, যে কথা বলতে না, চায় ঠিক তার আছে, কথা বুঝে আগে তাদের কথা বলুন বলতে বলুন। হবে, এটা তো ঠিক না, না। ঠিক আছে, হ্যাঁ বলুন। আপনি যে কথা বললেন যে ছাত্ররা সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছিল, এই কথাটা একেবারে অসত্য। যদি আমি একটু আওয়ামী জবাব লীগ দেবো তাদের এখন। এই দুর্নীতি, আমাকে আবার জবাব কথা দেওয়ার বলেন সুযোগ কেন? দিন। আবার কথা বলেন কেন? না, আমাকে জবাব দেওয়ার সুযোগ সাব- দিতে হবে। না ঠিক না, আছে, জবাব দিবেন কেন? আপনি দিবেন আমাকে জবাব। বলবেন আবু বকর মোল্লা আসছি আপনার কাছে, আসছি আপনার কাছে, হ্যাঁ। কথায় কথায় জবাব দিতে হবে কেন? না, দিতে হবে, আমি তাহলে কারণ এটা শুনলাম। ইম্পর্টেন্ট পয়েন্ট। না না, আমাকে এটা শোনা রিবাটল ইম্পর্টেন্ট, দিতে আপনি হবে, বলবেন আমাকে কেন? রিবাটল দিতে হবে, আমাকে শুনতে রিবাটল কেন দিতে জবাব হবে। দিবেন আপনি? রিপাবলিক শোনেন, আমি আসছি। কারণ আপনি প্রতিবাদ আবু বকর করেছেন মোল্লা আসছি জামাত আপনার বিষয়ে, কাছে। আপনি তো, আমাকে আমি রিবাটল তো দিতে বলিনি হবে। আপনার সময়, আপনি যখন এই কথা জি, বলেছেন না, আমি কিন্তু আপনি বলেছি। যদি আমার পয়েন্টের ব্যাপারে কিছু বলার থাকে না আপনি না, বলবেন। আপনার পয়েন্টে না, আপনি বললেন একটা অসত্য বলবেন বলবেন, তথ্য আবু বকর দিলেন, মোল্লা বলবেন, আসছি আসছি আসছি, অসত্য ওনাকে বলতে তথ্য দিন। যখন আমি দিলাম, আপনি দিলেন, তখন তো প্রতিবাদ করি নাই। ছাত্রদের এই আওয়ামী লীগ যদি এই যে তাদের দুর্নীতির চিত্র যদি সামনে না আসতো, আজিজ বেনজির, মতিউর, এদের আসাদ, তাহলে আওয়ামী লীগ এই কোটা ফিরে নিত না। এই দুর্নীতি প্রকাশ হতে তো তাদের গা পর্যন্ত যাবে, তারা পর্যন্ত যাবে, যে কারণে তারা আতঙ্কিত হয়ে তারা মনে করলো এখন দৈত্যের সমান ক্ষমতা আমাদের, তাই তারা কোটাটা আবার ফিরিয়ে নিল, বাতিল করেছিল যে এটা ফিরিয়ে নিল। এটা যদি দৈত্য ওই না বেরোতো, বেরোতো না। আর কোটা যদি ফেরত না নিত, তাহলে এই ছাত্ররা সরকার পতনে আন্দোলন করতে কোথায় পেলেন আপনি এ কথা? কোথায় পেলেন? ঠিক আছে, আমি বলবো। কোথায় পেলেন এ কথা? গেল। এবং যদি প্রথম দিনেই, যখন তারা অ্যাটর্নি জেনারেল যখন আপিল করলো, প্রথম দিনে যদি সংক্ষিপ্ত রায় দিয়ে দিত, না দিয়ে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত, তখন তো ছাত্ররা ঘরে ফিরে যেত। ছাত্ররা কবে বসে তারা মাস্টার মাইন্ড তার তৈরি করলো, সরকার পতন আন্দোলন কবে করলো? তারা কোনোদিনও তারা করে নাই। এবং আমরা প্রথম থেকে এক দফা বলে আসছি, বহুদিন যাবত, বহুদিন যাবত আমরা বলে আসছি, এক দফা ছাত্ররা এক দফার আন্দোলনে আসতো না, কোটা যদি ফিরে না নিত, তাহলে সরকারের মাঠে সেই ছাত্র এক সেকেন্ডের জন্য আসতো না। এটা ঠিক আছে। বাস্তবতা। আর আমার ভাই সামাদ যে কথাটা বললেন, আপনি প্রতিবাদ করলেন, তার সামাদ বলেছেন কোনটা? উনি বলেছেন যে 2018 সালের পর থেকে বিগত 5 বছর বিএনপি মাঠে মিছিল করেছে, সংগ্রাম করেছে, সমাবেশ করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, জেলে গিয়েছে। এই 5টা বছর বিএনপি করেছে। আপনি তাকে প্রতিবাদ করে তাকে অন্যদিকে নিয়ে গেলেন, সে তো বলে নাই যে 2018 সালে আগ পর্যন্ত সে কথা সে বলে নাই। গেল। দ্বিতীয়ত কথা হলো যে এই যে আজকে যেটা আমরা ছবি দেখলাম গতকাল, বহু জানাজা আমরা প্রেস ক্লাবে গিয়েছি, বহু জানাজা। কোনো জানাজা প্রেস ক্লাবে দিয়ে আমরা কোনোদিন লাউঞ্জে গিয়ে বসি না, কোনোদিনও কেউ বসে না। যদি বসতো তাহলে তো ওখানে বিএনপি লোকেরা বসতো, যদি বসতো তাহলে ওখানে জুনার সাকিদরা বসতো, তারা তো কেউ বসেনি, কোনোদিনও বসে নাই, ওই দিনও বসেনি। তার মানে কি এই? তার মানে এটা পরিকল্পিত ভাবে তারা ওখানে বসতে গেছেন, সেখানে ওই যারা আসছেন তাদের ডেকে এনেছেন, এটা আমি বলবো না। ওদের সাথে কথা বলাই তো উচিত না, ওদের সাথে কথা বলাই তো উচিত না। আমিও তো বাইতুল মোকাররমে জানাজা গায়েবানা জানাজার সময় এরশাদের জন্য কাজী ফিরোজ জায়গা রেখেছিল, সাংবাদিকদের আমার দিকে তাকাচ্ছিল, হাবিব না হাবিব কি করে, কিন্তু এরশাদ সবচেয়ে আমার কাছে, এরশাদের সবচেয়ে বড় শত্রু ছিল আমি। এরশাদ আমার পাশে এসেছে, দাঁড়াতে গেছে, আমি কোনোই বাড়িয়ে দিচ্ছি। এরশাদকে আমার পাশে দাঁড়াতে দেয়নি, এরশাদ ওই কাজী ফিরোজ সরিয়েছে, ওর পাশে গিয়ে দাঁড়াইছে।
তা আমি অ্যাভয়েড তো করবো। এখন আমি কেন আওয়ামী লীগের সাংবাদিক যারা কয়টা বছর যারা এই গণহত্যার উস্কানি দিল তার সাথে আমি কেন বসতে যাব? দ্বিতীয়ত কথা, এর আগে একবার বলেছেন আমরা মাফ করে দিলাম। মাফ করার ক্ষমতা একক কারণ নেই। আবার বললাম সাংগঠনিকভাবে মাফ করে দিলাম, সাংগঠনিকভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা এটা করবো না। এই যে কথাবার্তাগুলি এবং আরো কিছু ঘটনা আছে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কারণ আমরা সামনে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এখন কথা হলো আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমি 15 বছরের কথা কেন বলেছি? 15টা বছর তারা জনগণকে ভোট দিতে দেয়নি। 14 সালে দেয়নি, 18 সালে দেয়নি, 24 সালে দেয়নি। যেখানে আমি বলেছি মিনিমাম 15 বছর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আর দল হিসাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এই কারণে যে তারা ক্ষমতায় গিয়ে এই যে 15.5 বছর ধরে যে গণহত্যা চালিয়েছে, লাস্টে 26 দিনে কি 36 দিনে, 36 দিনে না, আপনার এই যেদিন মোহাম্মদ আবু সাইদ মারা গেল, এটা 16 তারিখ সম্ভবত, এই দিন থেকে এই কয়দিন, 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ সরকার পতন হয়ে গেছে, সেখানে ফ্লাই করেছে। তারপরেও কিন্তু তার পুলিশ এবং তার লোকেরা হত্যা করেছে। একটা গণহত্যাকারী দল, তার ঐতিহ্য যতই থাকবে না কেন, সেই গণহত্যাকারী দল রাজনীতি করতে কোন দেশে পারে না। একেবারে গণহত্যাকারী। আজকে আন্দোলনের যে কথা, সফলতা ব্যর্থতা যে নিয়ে কথাটা আসছে, আমার এই শিশু মারা গেল 4 বছরের, ও কোন দলের? ছাদে দাঁড়িয়ে ছাদে একটা শিশু মারা, সে কোন দলের? ঘরের ভিতরে বসে শুয়ে পড়লো, সে কোন দলের? শত শত শ্রমিক মারা গেছে, শত শত। ওই যে ওরা কোথায় ছিল? যাত্রালু ওরা কারা ছিল? সব শ্রমিক, টেম্পু, রিক্সা, ভ্যান চালক। ওই যে বিভিন্ন জায়গায় মিরপুরে কারা মারা গেল, এরা কারা ছিল? ওরা ওই রকম, কারণ ওদের পেটে ভাত ছিল না। ওরা বাজারে গিয়ে জিনিস কিনতে পারে না। সরকারের অত্যাচারের কারণে ওরা ঢাকা শহরে চলে এসেছে, গ্রামে থাকতে পারে না। ওরা ব্যবসা চালায়, রিক্সা চালায়। জিজ্ঞাসা করলো কোন দল করতেন, ও উঠেই বলে স্যার আমরা বিএনপি করতাম, এলাকায় থাকতে পারি না। তারা মনে করেছে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। এই সরকার থাকাকালীন সময় বাড়িতে আমরা ফিরতে পারবো না, মরলে মরবো, লাশ হয়ে বাড়িতে যাবো আমরা। তাই তারা মাঠে নেমেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আজকে তাদের অবদানকে অস্বীকার করার কোন উপায় আছে? কোন উপায় আছে? বিএনপি যে 10-15 হাজার লোক অ্যারেস্ট হলো, এর আগে আমরা 30,000 লোক অ্যারেস্ট হলাম। এই যে এই সমস্ত কথাবার্তা এখন। আর উনি আরেকটা কথা বলছেন যে শিবির, শিবিরের নামই তো ছিল না। শিবির বলে কোনো রাজনীতি দীর্ঘদিন তো ছিল না কোনো ক্যাম্পাসে। এটা আপনার ঢাকা কাছে, পর্যন্ত আরো ছিল না, এটা ঢাকা আপনার পর্যন্ত কাছে। আরো ছিল না। এখন আপ- শিবির ছিল কার ভিতরে? শিবির ছিল আচ্ছা, আপনার ছাত্রলীগের কথা ভিতরে। জবাব দেবো, আমি জবাব দেবো, তারা গেট নাম রেডি। তো তারা বলে নাই, শিবির নামে সেদিন পরিচিত ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিবির হতে পারে তারা, তারা হয় ছাত্রলীগের নামে পরিচিত ছিল, না তো সাধারণ ছাত্র নামে পরিচিত ছিল। শিবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা আন্দোলনে শরিক হয়েছে, এ কথা তো বললামই, স্বীকার করবেন না? তা শিবির বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের রাজনীতি তারা করে নাই, মিছিল তারা করে নাই দীর্ঘদিন। তারা শিবির, বাট তারা সাধারণ এই যে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে। যেহেতু তারা ওপেন রাজনীতি করে না, সেই কারণে তারা যখন সামনে এসেছে তখন কিন্তু সবাই তারা গ্রহণ করেছে। যদি বুঝতো সাধারণ ছেলেরা যে এগুলো শিবির, তাহলে মেয়েরা তো অন্তত মাঠে এইভাবে যেত না, অনেকেই তখন যেত না। তখন এটার সাথে প্রথমে ছাত্রলীগেরও কিছু যারা মেধার পক্ষে ছিল তারাও সংযুক্ত ছিল, সাধারণ ছাত্ররা ছিল। এখানে শিবির পরিচিত, পরে শিবিরের নাম হচ্ছে, এখন শিবির আছে। তখন তো শিবির নামে তারা সমন্বয় হয়নি, এটা তো ভুল ব্যাখ্যা। ছিল, শিবিরের ছেলেরা ছিল, আমার পাবনাতেও ছিল। শিবির নামে তারা ঢুকে না, সাধারণ ছাত্র হিসেবে তারা ঢুকেছে। তাই হলে বললো সাধারণ ছাত্র হিসাবে ছাত্র দলের ছেলেরা ঢুকেছে, সাধারণ রাজনৈতিক দলের ছেলেরা ঢুকেছে, শিবিরের ছেলে, জামাতের শিবিরের ছেলেরা ঢুকেছে। তাই এগুলি ওইভাবে এখানে ব্যাখ্যা করা যাবে না। আমি এই কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন জানাতে চাই, যেহেতু উনি এখন দেশের সর্বোচ্চ আমাদের অভিভাবক, উনি সরকার প্রধান, উনি প্রধান উপদেষ্টা, ওনাকে বলবো ব্যাখ্যা দিতে হবে। ওনাকে এসে ব্যাখ্যা দিতেই হবে যে যাকে উনি প্রধান মাস্টারমাইন্ড বললেন, সে তার চেয়ার টেবিল কতগুলি ছিল, কতগুলি তার কর্মচারী ছিল, কতগুলি তার ফোন ছিল, কতগুলি তার বিদেশি ফোন ছিল, সব মিলে সেই যে এতগুলি বিরাট বাংলাদেশকে যে সমন্বয় করলো, বিরাট বাংলাদেশকে যে সে অর্গানাইজ করলো মাস্টারমাইন্ড হিসাবে, তার চেয়ার টেবিলটা কোথায় ছিল, কোথায় বসতেন উনি, কোথায় বসতেন উনি? তো এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার এখন কোনো প্রয়োজন নাই। আন্দোলন সফল হয়েছে সবার রক্তের মধ্যে দিয়ে, বিভেদ সৃষ্টি করলে লাভ হবে কার? লাভ হবে হলো পতিত স্বৈরাচারের লাভ হবে। কামলাকামলি করে আমি আজকে এত বড়, ও অত বড়, ও অত ছোট, এগুলো বলার কোনো দরকার নাই। আর প্রধান উপদেষ্টা ইচ্ছাকৃত বলেছে কি অনিচ্ছাকৃত বলেছে? ইচ্ছাকৃত বললে ওনাকে ব্যাখ্যা দিতে হবে, অনিচ্ছাকৃত বললে ওনাকে ব্যাখ্যা দিতে, জাতিকে বিভক্তি করার অধিকার কারণ নেই, আমারও নাই, আপনারও নাই, কারণ নেই। এই মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ঠিক। আমরা বারবার বলছি। এবং এখানে
ডক্টর সিনা আহমেদ সাইদ কথা বলেছেন, অত্যন্ত সঠিক কথা বলেছেন। উনার উচিত ছিল যে ও একজন, হ্যাঁ, যত শহীদ যতগুলি ভাষা দেওয়া যায় ততগুলি ভাষা দেওয়া উত্তম। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে নির্যাতিত, যার দলে শত শত মানুষ মারা গেছে, শত শত মানুষ মারা গেছে, যার দলে ছাত্র শ্রমিক। একবার কি উনার মনে হলো না বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আসে? এটা অসুস্থ মানুষ, দীর্ঘদিন ধরে এই সরকারকে নির্যাতন করছে। উনার উপর যখন নির্যাতন হয়েছে, উনাকে বিএনপি, এই ম্যাডাম খালেদা জিয়া উনাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে। এই বিএনপি উনার পক্ষে স্ট্যান্ড নিয়েছে। এই বেগম খালেদা জিয়া বারবার ওনার কথা বলেছে। আর উনি এতদিন ধরে একটা অসুস্থ মানুষ, উনি দেখতে পর্যন্ত গেলেন না, উনি মনে করতেছেন না যে বিএনপি একটা দল যার এত হাজার হাজার লোক মারা গেল, ই হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে, মনেই করলেন না। এটা উচিত ছিল তার। তাই আমি বলবো, আমরা ওনাকে সহায়তা করতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কারণ উনি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা এই ব্যর্থ হতে দিতে চাই না। তাই বলবো যে এই সময় আমি তো 90-এর আন্দোলন বললাম না, আমি তো উপদেষ্টা হয় নাই, উপদেষ্টা বানাই নাই, আমরা বিনা ভোটে নির্বাচিত হতে চাই নাই। আমাদের আন্দোলন ছিল এরশাদের পতন, গণতন্ত্র উদ্ধার। এই ছাত্রদের আন্দোলন গণতন্ত্র উদ্ধার ছিল না, তাদের ছিল কোটা সংস্কার। জি কোটা যদি ফেরত না আসে তারা নামতো না। তারপরে তারা নেমেছে, সেই সুযোগ আমরা সবাই গ্রহণ করেছি। আমাদের ছাত্রদের জি পাশে আমরা দাঁড়িয়েছি। তারা আমাদের সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সাথে আমাদের কন্ট্রাডিকশন সৃষ্টি যারা করতে চাচ্ছে, আমি মনে করি তারা স্বৈরাচারের দোসর। ওই ছাত্রদের সাথে, ওদের আন্দোলনের সাথে, ওদের সেন্টিমেন্টের সাথে আমরা দ্বিমত পোষণ করবো না, আমরা একমত পোষণ করে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। তাই আমি বলবো, আজকে এই স্পষ্ট জি সরকারের ব্যাপারে আবার শেষ বক্তব্য দিতে চাই যে আওয়ামী লীগ এই কারণে পারবে না, তারা জনগণকে ভোট দিতে দেয়নি, তারা কেন ভোট করবে? এবং এর আগে জামাত এবং এর আগে বিএনপি, বিএনপিতে গণহত্যা করেনি। বিএনপি 30 সালে, 30শে মার্চ 96 সালে বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে এসে এই পল্টনগরের লক্ষ লক্ষ মানুষের সামনে উনি বক্তৃতা দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের বক্তৃতা দিয়েছেন। এবং নির্বাচনে উনি 116টা আসন পেয়েছেন। সেই আন্দোলন কারা করেছিল? সেদিন বিএনপির বিরুদ্ধে কারা আন্দোলন করেছিল? সেদিন আন্দোলন করেছিল জামাত, সেদিন আন্দোলন করেছে পতিত স্বৈরাচার জাতীয় পার্টি, সেদিন আন্দোলন করেছিল জাসদ, সেদিন আন্দোলন করেছে অনাম মেনন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। তারপরেও 96 সালে বিএনপি 116টা আসন পেয়েছিল। এরপরে আপনি আসেন 2000 এই যে 6 সালে ম্যাডাম খালেদা ক্ষমতা হস্তান্তর করলেন। সেদিন লৌকিক বৈঠক দিয়ে, সেদিন শেখ হাসিনার নির্দেশ মতো লৌকিক বৈঠক দিয়ে জামাত শিবিরের কতগুলি লোককে নির্মম ভাবে হত্যা করলো এবং তাদের উপর লাশের উপর নৃত্য করেছিল। আমরা তার প্রতিবাদ করেছি, বারবার প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করেছি, তার বিচার হতে হবে। তো সেদিনও বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করে লক্ষ লক্ষ মানুষের জি সামনে দিয়ে উনি বাসায় গিয়েছেন। কেন? জনগণের প্রতি বেগম খালেদা জিয়ার, দেশের গণতন্ত্রের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ছিল, রক্তপাত উনি চান নাই। আর আওয়ামী লীগ সেটা না করে উনি বিনা ভোটে হয়েছেন। তারপরেও ম্যাডাম তো খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন না, 91 সালে নির্বাচিত হয়েছেন। জি 2001 সালে জামাত তার সাথে ছিল, জামাত তার সাথে ছিল। 96 সালে জামাত বিএনপি সাথে ছিল না, 2টা আসন পেয়েছে 96 সালে। তারপরে জি 2029 সালে আমরা আমরা আগে আগের আসন পাইনি, ইতিহাসে আর না যাই আমরা আসন যারা পাইনি। হাবিবুর রহমান হাবিব আমরা এখানে ম্যাডাম জি ম্যাডাম খালেদা বলেছিলেন আমাদের দিবে 30টা, আপনাদের দিবে 2টা। 2008 সালে ওই ভুল যদি আমরা না করতাম, ওই ভুল যদি সেদিন জামাত যদি সেদিন ম্যাডাম খালেদাকে পেশেন্ট না দিতেন যে আমরা নির্বাচনে যাব, না হলে এই যদি যান তার চা খাবো না, চা খাবো না। সেদিন ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে নির্বাচনে যাবেন, চাটা খান, আমাকে 30টা দেবে, আপনাদেরকে 2টা দিবে। তো 2টা উনাকে দিয়েছে, ম্যাডামকে 29টা দিয়েছে। রাজনীতি বুঝে করতে হবে।